অন্যান্য খবরে নজর রাখতে হবে। স্বাস্থ্য সাথী নিয়ে জনস্বার্থ মামলা ছিল, সেই মামলা খারিজ। স্বাস্থ্য সাথীতে শিলমোহর হাইকোর্টের। স্বাস্থ্য সাথীতে জনস্বার্থ মামলা খারিজ, জনহিতেই রাজ্যের এই প্রকল্প, এমনটাই মন্তব্য করা হয়েছে আদালতের তরফ থেকে। সরকারের নির্দিষ্ট নীতিতেই এই প্রকল্প, মন্তব্য আদালতের। স্বাস্থ্য সাথীতে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। স্বাস্থ্য সাথী নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং সেই জনস্বার্থ মামলা খারিজ, কারণ আদালতের তরফ থেকে বলা হচ্ছে জনহিতেই রাজ্যের এই প্রকল্প, মন্তব্য আদালতের। ঠিক যে কথা বলছিলাম, স্বাস্থ্য সাথীতে শিলমোহর দিয়েছে হাইকোর্ট। কি পর্যবেক্ষণ আদালতের, আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্না এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জনহিতে রাজ্যের এই স্বাস্থ্যসাথী প্রকল্প এবং রাজ্যের এটা পলিসিগত সিদ্ধান্ত, অর্থাৎ রাজ্য বিধানসভায় গৃহীত একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে হাইকোর্ট বা জুডিশিয়ারি হস্তক্ষেপ করতে পারে না। যে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ডাক্তার কুণাল শাহ এই মামলা করেছিলেন, তার উদ্দেশ্যে প্রধান বিচারপতি সরাসরি বলেন, ধরে নিন তর্কের খাতিরে রাজ্যের এই প্রকল্প বেশ কিছু অভিযোগ নিয়ে আপনি এসছেন, তার সত্য মিথ্যা বিচার না করি আদালত সেটা বাতিল করে দিল, সেটাকে অবৈধ ঘোষণা করে দিল। তার মানে কি এই আগামী দিনে জনহিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্য আর কোনো প্রকল্প চালু করতে পারবে না? তা তো নয়, নিয়ম তো, আইন তো তা বলছে না। কাজেই যে সিদ্ধান্ত রাজ্য জনহিতে জনকল্যাণ স্বার্থে নিয়েছে, সেখানে আদালতের হস্তক্ষেপ খাটে না। আপনি বরঞ্চ, অর্থাৎ জনস্বার্থকে মামলার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলছেন, আপনি বরঞ্চ যদি মনে করেন প্রয়োজন আছে, তাহলে বিধায়ক সাংসদদের বলুন বিষয়টা নিয়ে আওয়াজ তুলতে, অর্থাৎ বিষয়টা নিয়ে সামনে আসতে, যাতে সমস্যাটার সমাধান হয়। আপনি যে অভিযোগগুলো করছিলেন, কি অভিযোগ ছিল? পরিবার পিছু 5 লক্ষ টাকার মেডিক্লেম, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে। যিনি মামলা করছেন তার অভিযোগ এটা জনগণের করের টাকার যথেচ্ছাচার হচ্ছে, এবং এটা অভিযোগ ভোটে একটা প্রভাব ফেলার জন্য এটা করা হয়েছে। এক পরিবারে 10 জন 15 জন সদস্য আছে, সেক্ষেত্রে পরিবার পিছু মেডিক্লেমে যে অঙ্ক বলা হচ্ছে, সেখানে তো সব নাগরিক পিছু একই অঙ্ক আসছে না। কাজেই এই যে ডিসক্রিমিনেশন বা বৈষম্য, সেই বৈষম্যটা থাকা উচিত নয়, তাই এই প্রকল্পটা বাদ দেওয়া উচিত। প্রধান বিচারপতি মামলাটা খারিজ তো করিয়েছেন, একই সঙ্গে বিধায়ক সাংসদদের কাছে তাকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে স্বাস্থ্য সাথী রাজ্যের যে প্রকল্প, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পে ফের একবার সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। বেশ অর্ণব। আচ্ছা, যদি কারোর এসসি সার্টিফিকেট থাকে তাহলে তার কাছে এসসি সার্টিফিকেট থাকবে, যদি কারোর এসটি সার্টিফিকেট থাকে তাহলে তার কাছে এসটি সার্টিফিকেট থাকবে। কিন্তু এবার যে ছবিটা আপনাদের দেখাবো, অবাক হবেন, কারণ এই যে পরমব্রত রয়, এটা তার একটা সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট। কিন্তু এবার দেখাবো এই পরমব্রত রয়, একই নাম, তার এসটি সার্টিফিকেট। দেখুন, একই ব্যক্তির কিভাবে দুটো সার্টিফিকেট থাকতে পারে, এবং মেডিকেল কলেজে ভর্তিও হয়ে গেল এই পড়ুয়া। আর এই সার্টিফিকেট বিতর্কে ডায়মন্ড হারবারে বিতর্ক তৈরি হয়েছে, কারণ বিতর্কে এবার মেডিকেল কলেজ। কিভাবে সম্ভব একজনেরই এই দুটো সার্টিফিকেট কিভাবে রয়েছে? ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সার্টিফিকেট বিতর্ক তৈরি হয়েছে। ঠিক যে প্রশ্ন আপনাদের মনে, তারই উত্তর খুঁজবো। পরমব্রত রয়, এই একজন মানুষ, একজন পড়ুয়া, তার কিভাবে দুটো সার্টিফিকেট এলো? চলুন জানার চেষ্টা করি। আনিস রয়েছে সরাসরি আমার সঙ্গে, আনিসের কাছেই যাব। আনিস, কিভাবে সম্ভব এটা? সে ভর্তিও হয়ে গেল, আর তারপর যখন ধরাও পড়া গেল, তারপরেও কেন কোনো রকম ব্যবস্থা সেভাবে হলো না, এবং এই দুটো সার্টিফিকেট পেলেন কিভাবে এই পড়ুয়া? দেখো, এই প্রশ্নটাই কিন্তু তুলছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের পক্ষ থেকে যে একটা অভিযোগ করা হচ্ছে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া পরমব্রত রায়, তিনি 2023 সালে নিট পরীক্ষার মাধ্যমে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এসটি কোটায় তিনি ভর্তি হন, এবং তারপরে যেটা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ওই পরমব্রত রায় যিনি মেডিকেল স্টুডেন্ট, তিনি প্রথমে বারুইপুর মহকুমা আর যে সাব ডিভিশন অফিস রয়েছে সেখান থেকেই এটি এসসি যে
সার্টিফিকেট তা বের করেন। পরবর্তী সময়ে সেই এসসি সার্টিফিকেট বের করার 2 মাসের মধ্যেই তিনি আবার একটি সার্টিফিকেট বের করেন, যেটি বসিরহাট মহকুমা থেকে তিনি সেই শংসাপত্র পান এবং পরবর্তী সময়ে 2024 সালে তার এসটি যে শংসাপত্র তা বাতিল হয়, এমনটা কিন্তু দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং তাদের অভিযোগ, যেহেতু একই ব্যক্তির এসসি এবং এসটি সার্টিফিকেট কিভাবে একই সাথে তারা করতে পারলো এবং পরবর্তী সময়ে তার এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং এর পরেও কিভাবে সে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, এ নিয়েই সরব হয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে একটি ডেপুটেশনও জমা করেছেন। তবে এ বিষয়ে আমরা মেডিকেল কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসা করি, তিনি জানিয়েছেন বিষয়টি যখন অভিযোগ তাদের কাছে আসে সেই অভিযোগ নিয়ে তারা কিন্তু একেবারেই আনিস, তুমি যেমনটা বলছিলে তাদের বক্তব্য শোনাবো। আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বা বলছেন প্রিন্সিপাল। 2023 থেকে একটা ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট ব্যবহার করে এখানে অ্যাডমিশন হয়েছিল, যে এখন বর্তমানে সেকেন্ড ইয়ার এমবিবিএস, রোল নাম্বার সম্ভবত 47, পরমব্রত রায়, সে এখানে এখনো পড়ছে। আপনারা ইমিডিয়েট এটাকে এখান থেকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করুন, সেটা আমরা আজকে প্রিন্সিপালকে জানালাম। প্রিন্সিপাল বলেছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ডাইরেকশন আসবে সেই ডাইরেকশন অনুসারে সেটা তিনি এক্সিকিউট করবেন। আমরা বলেছি শুধু এক্সিকিউট নয়, আমরা তার প্রপার যেন ইনফরমেশন পাই, না হলে পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা ভাবনা করব। আমাদের কাছে একটা কমপ্লেন আছে, স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। ঠিক এই ডেপুটেশনের ব্যাপারটাও আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি। ওই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওটা ডিপার্টমেন্ট ওটা তদন্ত করবে, তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। এবার একটা ছবি দেখাবো আপনাদের। আচ্ছা, জঞ্জাল পরিষ্কার করতে কতদিন লাগতে পারে? যদি বলি কত বছর ধরে জমছে জঞ্জাল। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা হাসপাতালের ছবি। হ্যাঁ, অস্বাস্থ্যকর পরিবেশ, যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা এই খবর দেখিয়েছিলাম, নভেম্বর মাসে দেখিয়েছিলাম। আলিপুরদুয়ার হাসপাতালে জঞ্জালের স্তূপ। আর এই জঞ্জাল জমছে 1-2 বছর ধরে নয়, 20টা বছর ধরে। আর আবর্জনা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী পর্যন্ত। আর আমাদের খবর দেখানোর পরই তৎপরতাও দেখা গিয়েছে। প্রশাসনিক সভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন, জঞ্জাল সাফাই হয় তার উদ্যোগে। আমাদের খবরের জেরেই আমরা দেখিয়েছিলাম 25শে নভেম্বর। তারপর দেখেছিলাম আমরা যে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য সচিব, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর তারপর কি পরিস্থিতি, কি আপডেট, সে নিয়ে আরো ডিটেল জানবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, সরাসরি নজর রাখবো, রাজকুমারের কাছে যাব। রাজকুমার, আমরা দেখেছিলাম, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। একটা হাসপাতাল 20 বছর ধরে আবর্জনা জমিয়ে রেখেছিল, আর তারপর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন, মুখ্য সচিব গিয়েছিলেন। তারপরের ছবিটা তুমি বলবে। একদমই সোনিয়া, দেখো আমরা খবর দেখাই, সেই খবরের যে বার্তা, সেই খবরের যে সমস্যা একেবারে খোদ মুখ্যমন্ত্রীর নজরে আসে। এবং 22শে জানুয়ারি যে আলিপুরদুয়ারে জেলা প্রশাসনিক বৈঠক হয়েছিল, একেবারে ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শেষ করার পরেই কিন্তু এই রাজ্যের যে মুখ্য সচিব মনোজ পন্ত তিনি ছুটে গিয়েছিলেন জেলা সদর হাসপাতালে। এবং অবশেষে কিন্তু যেটা হলো, সমস্যার সমাধান হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীন, সেই দপ্তর থেকে নির্দেশ চলে এসছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার যে পুরসভা, সেই পুরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ওই এলাকায় গিয়ে ভিজিট করেছে, এখানে কতটা আবর্জনা আছে সেই আবর্জনার পরিমাপ করা হচ্ছে এবং এই আবর্জনা পরিষ্কার করা হবে। গোটা আবর্জনাটিকে বায়োমেডিক্যাল ওয়াস্ট হিসেবে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। 20 বছরের এই আবর্জনা, যে আলিপুরদুয়ার পুরসভার এই পরিকাঠামো না থাকার জন্য এই আবর্জনা পরিষ্কার হচ্ছিল না, অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে শিলিগুড়ির একটি এজেন্সিকে দিয়ে বায়োমেডিক্যাল ওয়াস্ট যেভাবে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করা হয়, ঠিক সেইভাবে এই বায়োমেডিক্যাল ওয়েস্টের মাধ্যমে ব্যবস্থা করা হবে এবং তাতে সুরাহা পাবে সাধারণ মানুষ। বেশ, খুব শীঘ্রই আলিপুরদুয়ারের এই যে জঞ্জালের স্তূপ, সেখান থেকে মানুষ রেহাই পাবে। আমরা এটাকে মাপঝোঁক করে বের করব কত কুইন্টাল মাল আছে, তারপরে সুদাকে রিপোর্ট পাঠাবো। হেলথ দপ্তর এটাকে টেন্ডার করবে। এখন ডেলিকার ওয়েস্ট
আমরা পৌরসভা সেটাকে কিন্তু কালেকশন করে নিয়ে যাচ্ছি। সুতরাং নতুন করে এখানে কোনো রকম বায়োওয়েস্ট বা গার্বেজ হবে সেটা কিন্তু এখানে জমবে না। চিফ সেক্রেটারি স্যার ভিজিট করার পরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এইটা পুরোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসাবে ট্রিট হবে এবং পুরোটাই এখান থেকে ওরা গ্রিন জেন ওরা শিলিগুড়িতে নিয়ে যাবে। আর যেহেতু পৌরসভা গত এক সপ্তাহ থেকে আমাদের জেনারেল ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটা টানতে শুরু করেছে, সুতরাং আমাদের আর নতুন করে এখানে ফেলার কোনো ব্যাপার নেই। সুতরাং এটা এই জায়গাটা ক্লিন করে যেটা টার্গেট সেটা হচ্ছে এই জায়গায় কোনো মানে পার্ক টাইপের করা বা বসার জায়গা একটা সুন্দর করে করা, যাতে ভবিষ্যতে কেউ এখানে কিছু না ফেলতে পারে। আচ্ছা, কৃষক বাজার কেন থাকে? কৃষকদের সুবিধের জন্য, কিন্তু সেই কৃষক বাজার থেকেও নেই। হ্যাঁ, মাথা ভাঙার ছবিটা দেখুন, এটা হচ্ছে একটা কৃষক বাজারের ছবি। দেখে কি মনে হচ্ছে? জঙ্গলে ঘেরা কৃষক বাজার। কিন্তু কেন এরকমটা হবে, এ প্রশ্ন তো যে কারণে ছবি দেখার পর উঠবে। অবহেলায় পড়ে রয়েছে 7 বছর আগে তৈরি হওয়া এই কৃষক বাজার। কেন, কি কারণ, রাজেশের কাছ থেকে জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কারণ 7 বছর আগে যে কৃষক বাজার তৈরি হয়েছিল তা পরিকাঠামোর অভাবে প্রায় বন্ধ। যখন মরশুম থাকে, ধানের মরশুম, সেই সময় চলে। কেন, কি কারণ রাজেশ? দেখো সোনিয়া, মাথাভাঙা 2 ব্লকের ভবানীঘাট এলাকায় এই কৃষক বাজার অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্থানীয় কৃষকদের সুবিধার্থেই কিন্তু এই কৃষক বাজারটি তৈরি হয়। তবে কৃষক এবং স্থানীয়দের যেটা অভিযোগ, কৃষক বাজার তৈরি হলেও পরিকাঠামোগত সমস্যার কারণে সেখানে উৎপাদিত ফসল কৃষকরা বিক্রি করতে পারছেন না। তাদের অনেকটা দূরে গিয়ে সেই উৎপাদিত ফসল বিক্রি করতে হচ্ছে অন্য কৃষক বাজারে, এবং আগাছায় ঢেকে গিয়েছে বর্তমানে এই কৃষক বাজার। দ্রুত এই কৃষক বাজারকে পরিষ্কার, যে আগাছা রয়েছে সেই আগাছা পরিষ্কার করে এবং পরিকাঠামোগত সমস্যা দূর করে কৃষক বাজার চালুর দাবি জানিয়েছেন কিন্তু কৃষকরা। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, কৃষক বাজার ঠিকঠাকই রয়েছে, যে আগাছা জমেছে সেই আগাছা দ্রুত তারা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে। সোনিয়া, আজকে মোটামুটি 10-12 বছর যাবত কিষাণ মান্ডি বানাইছে, কিন্তু কৃষক তো আসা দূরের কথা, কোনো মোট কথা বাজারে বসে এই জায়গায়। এই বাজার না বসার কারণে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছে। যেমন বিদ্যুতের লাইট জ্বলতেছে না, চারিদিকে জঙ্গল। এখন এখানকার সবজিগুলো ফালাকাটা কিষাণ মান্ডিতে নিয়ে যায়। তো আমাদের এই বাজারটা চালু হলে আমাদের আশেপাশের যে মানুষজন, লোকজন আছে তারাও বাঁচতে পারবে, তার সাথে কৃষকরা বাঁচতে পারবে এখানে। সেখানে তো ধান ক্রয় বিক্রয় থেকে সবজি মান্ডি ইত্যাদি সমস্ত কিছুই কাজ চলছে। 2-একটা জায়গায় কোথায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে, আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি। সে তো এগুলো তো স্বাভাবিক উদ্ভিদ গজাবেই, আমরা আবার পরিষ্কার করি।